12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে জাল ভোট হয় নাই, ব্যালট বক্স ছিনতাই হয় নাই, দিনের ভোট রাতে নাই, যার ভোট সে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পেরেছে। সেই জন্য আমি আপনার মাধ্যমে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করতে চাই, যেন সরকার নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য একটি স্বীকৃতি প্রদান করেন। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, পেট্রোল কার্ড, কৃষক কার্ড সহ জনবান্ধব কর্মসূচির গুলোর উদ্যোগ গ্রহণ করায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কেন গাত্র দেওয়া হয় তা আমার বোধগম্য হয় নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, চাঁদপুর 3 আসন মেঘনা নদীর পার ঘেঁষে, এই মেঘনা নদী রোধে যদি স্থায়ী ব্যবস্থা না করা হয় তাহলে মাননীয় স্পিকার চাঁদপুর শহরকে রক্ষা করা কঠিন হবে। মাননীয় স্পিকার, নীলকমল ইউনিয়ন, ইব্রাহিমপুর ইউনিয়ন এবং রাজরাজেশ্বর ইউনিয়ন, এই 3টা ইউনিয়নের ব্যাপক ঝুঁকির মধ্যে আছে। এই 3টি ইউনিয়ন যদি আপনার অতি সত্বর বাঁধ নির্মাণের কাজ আরম্ভ না করা হয়, আগামী বর্ষা মৌসুমে এই 3টি ইউনিয়ন রক্ষা করা কঠিন হবে। আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো, 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন দয়া করে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2 মিনিটে তো বক্তব্য শেষ করা সম্ভব না। তার আমি আপনার মাধ্যমে আমাদের চাঁদপুরে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এবং একটি মেডিকেল কলেজ হসপিটাল আছে, এইগুলো এখন পর্যন্ত দৃশ্যমান হয় নাই। আপনার মাধ্যমে আমি এই 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি যেন এই বিশ্ববিদ্যালয় দুটো খুব তাড়াতাড়ি দৃশ্যমান হয়। মাননীয় স্পিকার, আমাদের চাঁদপুরের নদী, বন্দর, রোড ব্যবস্থা এবং রেলওয়ে ব্যবস্থা আছে। আজকে মহামান্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, চাঁদপুরে যদি একটি ইপিজেড স্থাপন করা হয় তাহলে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, শরীয়তপুর নদীর ওই পারে, এই পারে চাঁদপুর, ফরিদপুর এবং পাশেই হলো লক্ষ্মীপুর, নোয়াখালী। তো এই জায়গাটাতে যদি একটি ইপিজেড নির্মাণ হয় তাহলে সকলের জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, 250 শত বিশিষ্ট একটি জেনারেল হসপিটাল আছে, প্রতিদিন 2000 লোকের এখানে চিকিৎসা সেবা নিতে আসে, ফলে অনেক রোগী চিকিৎসা সেবা নিতে পারে না। হাসপাতালটির ঠিক পাশেই সিভিল সার্জন কার্যালয়ের খালি জায়গা আছে, সেখানে যদি একটি 15 তলা বিশিষ্ট আধুনিক হসপিটাল স্থাপন করা হয় মাননীয় স্পিকার, তাহলে মানসম্মত ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, হাইমচরে একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, অবস্থা অত্যন্ত নাজুক। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন তাহলে হাইমচরের জনগণ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ। আপনার আলোচনায় একটা শব্দ এসছে, গাত্রদাহ, এই শব্দটা এক্সপান্স করা হলো। ধন্যবাদ আপনাকে। আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফি। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1947, 1971, 1990 এবং বিশেষ করে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এর জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন,
তাদের সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ জ্ঞাপনের ক্ষেত্রে আমি রাষ্ট্রপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন এজন্য করতে পারছি না যে বর্তমান জনগণের আকাঙ্ক্ষার এই সংসদ দ্বারা তিনি নির্বাচিত রাষ্ট্রপতি নন, আরো এজন্য যে এদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলেছিল, দেশে যারা ফেসিবাদ কায়েম করেছিল, তাদের দোসর হিসাবে বর্তমান রাষ্ট্রপতিকে দেশের মানুষ ভালোভাবে চেনেন এবং জানেন, যার কারণে দেশের মানুষ মনে করেন যে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ তিনি দিতে চাননি, তাকে দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যখন এই কথা বলি বা আমাদের পরিচয় যখন জানতে পারে, তখন দেশের মানুষ আজকে যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে, তারা বলেন যে বিএনপি নির্বাচনের পূর্বে দেশের মানুষের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রত্যাশা ব্যক্ত করেছিল, সেই প্রত্যাশা থেকে এত তাড়াতাড়ি কিভাবে তারা সরে আসলেন। যদি জিজ্ঞেস করা হয় তখন তারা বলেন যে আমরা তো খুব আশান্বিত ছিলাম, আমরা খুবই খুশি ছিলাম যে বিএনপি বলেছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে এমনকি আমার এলাকা তো আমি দেখেছি পেট্রোল পাম্পে তেল নিতে গেলে বিএনপির নেতাকর্মীদেরকে সবার আগে দেওয়া হয়। তাহলে এখন জনগণ বলতেছে যে সবার আগে বাংলাদেশ না সবার আগে বিএনপির নেতাকর্মীরা। এখান থেকে সরকারকে ফিরে আসার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। মাননীয় স্পিকার, আমরা যখন গণভোটের কথা বলি, গণরায়ের কথা বলি, তখন ট্রেজারি বেঞ্চের মাননীয় সদস্যবৃন্দ বলেন সংবিধানের কথা। এদেশের মানুষ যখন বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের যে দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, সেটি রাতারাতি পরিবর্তন হয়ে এখন হয়েছে প্রথম সংবিধান আমার শেষ সংবিধান, জীবন সংবিধান আমার মরণ সংবিধান। এই অবস্থা থেকে যদি বিএনপি ফিরে না আসে, তাহলে আবারও এদেশের মানুষ মনে করবে যে আমাদের ভাগ্য নিয়ে ওই ফ্যাসিস্টরা যেভাবে, ওই মীর জাফর ঘোষিত বেগমরা যেভাবে সিনেমিনি খেলেছিল, আজকে আমাদের ভাগ্য নিয়ে সেভাবে সিনেমিনি খেলা শুরু হচ্ছে কিনা এটি জনগণের মধ্যে সন্দেহ সংশয় বিরাজ করছে। মাননীয় স্পিকার, আমি যেহেতু সময়, আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি আপনার মাধ্যমে আমার এলাকার মৌলিক কয়েকটি সমস্যার কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকা তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা এবং তিস্তার পাড়ের এলাকা। আমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চরম অবনতি ধারণ করেছে। একজন পুরোহিতকে গভীর রাত্রে সন্ত্রাসীরা অত্যন্ত নির্মমভাবে মন্দিরে হত্যা করেছে। একজন বৃদ্ধ মানুষকে ভুট্টা খেতে নিয়ে গিয়ে অত্যন্ত নির্দয়ভাবে খুন করেছে। প্রতিনিয়ত মোটরসাইকেল চুরি হচ্ছে, দোকানপাট চুরি হচ্ছে এবং মাদকের যে অভয়ারণ্য তৈরি হয়েছে, এর থেকে মুক্তির জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার জলঢাকা উপজেলার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটির ব্যাপারে আমি একটা নোটিশ দিয়েছিলাম। আমি অবিলম্বে 150 শয্যায় এই হাসপাতালটিকে উন্নীত করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার উত্তরবঙ্গের যুবকদের ব্যাপক কর্মসংস্থানের অভাবের কারণে তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে তারা ছুটে আসে। তাদের অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, এর আগে আমি বলেছিলাম আমার এলাকার নাম হলো জলঢাকা। যখন জল শুকে যায় তখন কাদায় পরিপূর্ণ হয়ে যায়, রাস্তাঘাটে চলা এমন দুরবস্থা তৈরি হয়। সেই দুরবস্থা থেকে আশু মুক্তির জন্য আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার,
আমার এলাকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবিলম্বে এমপিওর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিশেষ করে আজকের যুগে, আজকে যদি আপনাদের কারো সুযোগ হয়ে থাকে, তিস্তা পারের মানুষের জীবন মান দেখলে মনে হয় যে আয়ামে জাহিলিয়াতের যুগে যে বর্বরতা আমরা, নিষ্ঠুরতা আমরা ইতিহাস জানি, তার চেয়েও জঘন্য পর্যায়ে মানুষ বসবাস করছে, এমন মানবতার জীবন যাপন করছে। আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে, ধন্যবাদ। এই তিস্তা পারের ভাগ্যাহত মানুষের জীবন মান উন্নয়নের জন্য তাদের একজন মানুষ যদি অসুস্থ হয়, সেই অসুস্থটা মানুষটাকে লাশের মতো করে কাঁধে করে হাসপাতালে নেওয়া ছাড়া তাদের বিকল্প কোনো পথ নেই। তাদের একজন মানুষ যদি যে কোনো সমস্যায় পড়েন, সেই সমস্যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে তাদেরকে 6 ঘন্টা সময় ব্যয় করতে হয়। এরকম দুর্গম যোগাযোগ ব্যবস্থা আজকে এই সভ্য সমাজে কল্পনা করা যায় না মাননীয় স্পিকার। এজন্য উত্তরাঞ্চলের মানুষের চরম পাওয়া এবং আশা যেটা, সেটা হচ্ছে যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করা হোক। এক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বিশেষ করে আমি আমার উত্তরাঞ্চলের জল ঢাকার মানুষের যে রাস্তাঘাটের সমস্যা, চিকিৎসার সমস্যা, বেকারত্বের সমস্যা এবং তাদের এই সমস্ত সমস্যার কারণে তারা অত্যন্ত সামান্য রোজগারের আশায় রাজধানীর দিকে ছুটে আসেন, বিভিন্ন এলাকায় ছুটে আসেন। এই সব সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ করে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জ্বালানি সংকট অতি দ্রুত সমাধান করার মধ্য দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা নির্মাণ করি, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে এবং তার রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান নেত্রী, যিনি জাতির ক্রান্তিকালে গৃহবধূ থেকে রাজপথে এসে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন ঘটে দেশে সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি বারবার বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম নির্যাতনে তিনি আপোষ না করে আমৃত্যু গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সেই আপসীন দেশ নেত্রী, দেশমাতা বরমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক দেশ মাতাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান করে দেন। মহান মুক্তিযুদ্ধের শহীদ, গণমানুষের নেতা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছরের গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুম শহীদ হয়েছেন এবং সর্বশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে জান্নাত নসিব করেন। আমি গভীর কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা জানাই বিশ্ব গণতান্ত্রিক রাজনীতির রোল মডেল, 18 কোটি মানুষের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমার মতো একজন সাধারণ মানুষকে নিভৃত পল্লীর অচেনা গ্রাম থেকে খুঁজে বের করে ধানের শীষের মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা 46 নওগাঁ 1 আমার প্রিয় জনপদ নিয়ামতপুর সাপারের সর্বস্তরের জনগণের প্রতি রইল দোয়া, প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। মাননীয় স্পিকার, এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা উল্লেখ করেছি, যার কারণটা আমি পরে বলবো। মাননীয় স্পিকার, নওগাঁ 1 নির্বাচনী এলাকা নিয়ামতপুর পোস্টের সাপাহার 3টি উপজেলা নিয়ে গঠিত, আয়তন 952 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 8 লক্ষ। পোস্টার সাপাহার 2টি উপজেলা
ভারত সীমান্ত ঘেঁষে পূর্ণভবা নদীর তীরে অবস্থিত মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্মৃতি বিজড়িত এলাকা নওগাঁ 1। 1978 সালে শহীদ জিয়া কঠিন দুর্গম কাঁচা উঁচু নিচু পথ হেঁটে হেঁটে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে খোঁজ খবর নিতে নিতে নিয়ামতপুর থানায় পৌঁছেছিলেন। পৌঁছেই তিনি বলেছিলেন, এটা নিয়ামতপুর তো না, এটা হলো কিয়ামতপুর। আর বলেছিলেন কিয়ামতপুরকে নিয়ামতপুর বানাতে হবে। যা নওগাঁ 1 আসনের মানুষ এখনো ভুলে নাই, যাহা বাংলাদেশের রাজনীতির অবিস্মরণীয় এক ইতিহাস। পরবর্তীতে দেশমাতা বেগম খালেদা জিয়া নিয়ামতপুর পৌরসভার সাপার গিয়েছেন যে শহীদ জিয়ার উক্তিটি শুনে তিনি বরেন্দ্র ভৌমিক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে এবং বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু করেছিলেন। কিন্তু গণতন্ত্রের শত্রুরা তথাকথিত 1/11 মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে ফলে উন্নয়ন বন্ধ হয়ে যায়। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে নিয়ামতপুর পৌরসভার সাপারে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন। শহীদ জিয়ার মতো সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে নিয়ামতপুর পৌরসভার সাপারের জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমার বাড়ির পাশে শান্তার ব্রিজ নামক স্থানে গাড়ি বহর দাঁড়িয়েছিল। আমি কাছে গিয়ে দেখলাম ওনার হাত সালাম দিতে দিতে ছিলে গেছে এবং ফুলে উঠেছে। হাতে ব্যান্ডেজ দিয়ে ওই অবস্থায় সাধারণ মানুষের সঙ্গে হাত মিলাচ্ছেন এবং কুশল বিনিময় করছেন। এটাও একটা ইতিহাস। এই কারণে আমি বলেছি নওগাঁ 1 মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা, ফলে নওগাঁ 1 নিয়ামতপুর পৌরসভার সাপারের উন্নয়নের সকল দায়িত্ব আমি সর্বস্তরের জনগণের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর অর্পণ করলাম। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদী সরকারের সময় ফ্যাসিস্ট খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিনা ভোটে এবং ভোট চুরি করে এমপি হয় এলাকার কোন উন্নয়ন না করে শুধু লুটপাট করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন, নওগাঁ 1-এর জন্য বিশেষ বরাদ্দ উন্নয়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, কৃষকের ধান ও গমের ন্যায্য মূল্য দেওয়ার দাবি জানাচ্ছি। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, নির্বাচনী এলাকার মহিলা কলেজগুলিকে সরকারিকরণ, কাঁচা রাস্তা পাকাকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, মসজিদ মন্দির গির্জার উন্নয়ন এবং সনাতন ধর্মাবলম্বীদের সৎকারের জন্য শ্মশান নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। 3টি উপজেলার 50 শয্যার হাসপাতালগুলোকে 100 শয্যায় উন্নীতকরণ, সেখানে হৃদরোগ, কিডনি, চক্ষু বিভাগ চালু সহ অ্যাম্বুলেন্স ও পরীক্ষা নিরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি স্থাপনের অনুরোধ জানাচ্ছি। প্রকৃতির পানির সুষ্ঠু ব্যবহারের জন্য খাল, বিল, পুকুর, জলাশয় পুনঃখননের আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, ওরসা সাপারের সুস্বাদু আমের জন্য বিখ্যাত। সাপারকে এখন আমের রাজধানী বলা হয়। মাননীয় স্পিকার, আপনি সকল সদস্যবৃন্দ সুস্বাদু এই আমের স্বাদ গ্রহণ করতে পারেন। মাননীয় স্পিকার, ওরসার আমসত্ত্ব মরিচের আচার দেশ বিখ্যাত, যে একবার খায় তিনি আবার খেতে চান। মাননীয় স্পিকার, সেদিক থেকে নওগাঁ 1-এর জনগণ আপনার সহ সকল মন্ত্রী মহোদয়ের মাধ্যমে উন্নয়নের সুদৃষ্টি কামনা করে। আম চাষিদের উন্নতির জন্য, আম সংরক্ষণের জন্য হিমাগার, গবেষণাগার, আমভিত্তিক শিল্প কারখানা স্থাপনের জন্য দাবি জানাচ্ছি। একই সঙ্গে বরেন্দ্র অঞ্চলে উন্নত মানের। ধন্যবাদ। মাননীয় সদস্য লিখে নিয়ে আসছেন তো এটা শেষ হবার না। 1 মিনিট দেওয়া হলো, 1 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। মাননীয় স্পিকার, নতুন সভাতে আমাদের প্রত্যাশা একটু বেশি থাকে। আপনি ঘড়ি দেখেন, আর 1 মিনিট আছে। একই সঙ্গে বরেন্দ্র অঞ্চল উন্নত মানের ধান, শাক সবজি চাষ হয়। যদি রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চালু করা হয় তাহলে এখানকার উন্নত মানের চাল, আম, শাক সবজি বিদেশে রপ্তানি করে কৃষকের উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। মাননীয় স্পিকার, উন্নয়ন এবং জনগণের শান্তির জন্য আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্ব অপরিসীম। তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে 3টি উপজেলায় পুলিশের জন্য ডাবল কেবিন পিকআপ ভ্যান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি নতুন সদস্য, অনেক যুবক তরুণ সদস্যের বক্তব্য শুনে ভালো লেগেছে। নতুন অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, যাতে আবার আহত হয়েছি। আমি স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছি। সেখানে সব দলের লোক থাকে, কিন্তু উন্নয়নের কথা, ভালো প্রকল্পের কথা, সাধারণ মানুষের ঈদ বা পূজার সময় সাহায্যের কথা বলা হলে সবাই খুশি হয় এবং ধন্যবাদ জানাই। কিন্তু এখানে এসে দেখলাম ইরানি যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট, এমন পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী তেলের দাম তখনও বাড়ায়। ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এমরান আহমেদ চৌধুরী। নেই?
আলোচনায় অংশগ্রহণ করবেন সুনামগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কলিমউদ্দিন আহমেদ। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি যে তিনি চতুর্থবারের মতো এই সংসদে আমাকে আসার জন্য তৌফিক দান করেছেন। আমি গভীর সম্মান শ্রদ্ধা জানাই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়ে জনগণের কাছে পাঠিয়েছেন এবং জনগণকে ধন্যবাদ জানাই, তারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন। গভীর শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যারা প্রয়াত হয়েও বাংলাদেশে এবং পৃথিবীতে অবিনশ্বর হয়ে আছেন। সম্মানিত মাননীয় স্পিকার, আমরা দুঃখ প্রকাশ করছি গত 2 দিনে সুনামগঞ্জ জেলার 5 জন সহ ধান খেতে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে 12 জন, বাংলাদেশ ওই সমস্ত অঞ্চলে 12 জন নিহত হয়েছেন। আমাদের কামরুজ্জামান কামরুলের এক পয়েন্ট অফ অর্ডারে আপনি বলেছেন নোটিশ দেওয়ার বিষয়ে। আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ জানাই, এটা নোটিশ দেওয়ার বিষয় নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং প্রশাসনকে যাতে দ্রুত গতিতে আপনি অনুরোধ করবেন যে তারা যাতে ওই সমস্ত ভুক্তভোগী এলাকা এবং তাদের বাড়িতে যায়। আপনাকে এই বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত মাননীয় স্পিকার, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আজকের এই সংসদ নেতা আমাদের সরকার ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড ব্যবস্থা করে সারা বাংলাদেশের মানুষকে, মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের মানুষকে দেওয়া হবে। এবং লক্ষ্য করবেন, আপনারা সবাই জানেন ফ্যামিলি কার্ডের প্রতি আমাদের অসহায় মহিলারা অত্যন্ত আকৃষ্ট এবং তারা এই নামের তালিকায় অন্তর্ভুক্ত হতে হয়। আমি মনে করিয়ে দিতে চাই, রাখ তোর ফ্যামিলি কার্ড, এই শব্দটা যারা বলেছিলেন তারা নিশ্চয়ই এখন লুকিয়ে লুকিয়ে লজ্জা পান। আমরা কৃষি ঋণ, আমাদের প্রধানমন্ত্রী কৃষি ঋণ মওকুফ করেছেন 10,000 টাকা সুদ সহ, যার জন্য 1400 কোটি টাকা ভর্তুকি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার কৃষকদের জন্য প্রদান করেছেন। কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণের কর্মসূচি ইতিমধ্যেই আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়েছে। ক্রমান্বয়ে সারা বাংলাদেশে এটি কৃষকের মাঝে পৌঁছে যাবে। ইমাম, পুরোহিত, গির্জার যাজক বাংলাদেশে এক যুগান্তকারী অধ্যায়। সারা বাংলাদেশে এই কর্মসূচি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই প্রত্যেক এলাকার, প্রত্যেক ইউনিয়নের আমাদের ইমাম, পুরোহিত এবং ধর্মযাজকরা সরকারি পর্যায়ে ভাতা পাওয়া শুরু করেছেন। এটা আমাদের দলের এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আপনারা জানেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতার সুস্পষ্ট অঙ্গীকার। আমরা বুঝেও না বুঝেও প্রক্রিয়া নিয়ে দ্বিমত করি এবং মাঠ গরম করার চেষ্টা করি। আমরা আশা করব আমরা সুসংগঠিত উপায়ে কোন প্রক্রিয়ায় সংবিধানকে ফলো করে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আমাদের গত 17 বছরে এবং বিগত জুলাই মাসে, জুলাই অভ্যুত্থানে যে সমস্ত
শহীদানরা জীবন দিয়েছেন। আমি আমার বক্তব্যে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং যার যার প্রাপ্য শ্রদ্ধা জানাই। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলী সহ 4 শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। আজকে স্বৈরাচার সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার গেছে। বর্তমান আমাদের সরকারের কাছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করি, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য আসছে। আমরা আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হবে সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা জাতি জানতে কি ঘটেছে। এখনো আমরা নীরব কেন? নীরব থাকার কারণে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ পরিবেশন হচ্ছে যা গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা সুস্পষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীর এই সংসদে একটি বিবৃতি চাই, দাবি করি আমরা। সম্মানিত মাননীয় স্পিকার, আমি আমার সিলেট বিভাগের কথা একটু বলতে চাই। আমরা বড় দুর্ভাগা, এই যে আমাদের নেতা এখানে আছেন, প্লেনে যান বলে যাইতে 11,000, আইতে 11,000, বাসে সড়কে যান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের গত 17 বছরের অবর্ণনীয় অবহেলার কারণে বাংলাদেশের আর কোন বিভাগ এত অবহেলিত নয়। গাড়ি নিয়ে রওনা হবেন, 12 ঘন্টা 13 ঘন্টা লাগে। ট্রেন অপ্রতুল, সব জায়গায় নতুন নতুন ট্রেন হচ্ছে, আমাদের ট্রেন নতুন হয় না। সুতরাং আমাদের জনপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই 17 বছরের অবহেলা থেকে মুক্ত করার জন্য আমরা মনে করব যে সড়ক যোগাযোগ ব্যবস্থা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। না, ধন্যবাদ দিচ্ছি, বক্তব্য শেষ হয়েছে কিনা। মাননীয় সদস্য, আপনার বক্তব্য শেষ হয়েছে? তাহলে তো বলতে হবে যে 2 মিনিট সময় দেন। ঠিক আছে, 2 মিনিট সময় দেওয়া হলো আপনাকে। কমপক্ষে 5 মিনিট দিবেন। 2 মিনিট। আবারও বলতেছি, রেখো না বেঁধে আমায়। আপনি এই পারে, আমি এই পারে, মাঝখানে হাওর। সুতরাং দয়া করে আমাকে সুযোগ দেন। আমরা সুনামগঞ্জ একটা ধান মাছের দেশ, 12,000 মেট্রিক টন ধান শুধু বুড়ো ফসল উৎপাদিত হয়। সুতরাং অথচ এখানে ইনভেস্টমেন্ট কম, সার কম লাগে, সেচ লাগে না। সুতরাং হাওর উন্নয়ন বোর্ড পুনরায় স্থাপিত করার জন্য আমি জোর দাবি জানাই। আমার নির্বাচনী কয়েকটি কথা বলে আমি শেষ করব। আমাদের বাংলা বাজার হকনগর রাস্তা, লক্ষণ কচুরিগাঁও রাস্তা, দোয়ারা বাজার আরমার পশ্চিমবাংলা রাস্তা, কৈতক হায়দরপুর রাস্তা, জামা বাজার আনন্দারগাঁও রাস্তা, জোড়াপানি নরসিংপুর চারিগাঁও সড়ক, জালালপুর সড়ক, গোবিন্দগঞ্জ বসুন্তরপুর সড়ক, বরকাপুর আজমপুর, ফকিরুল্লাহ ছনবাড়ি, খেয়াঘাট থেকে মাদ্রাসা, এবং আমরা দোয়ারা বাজারে সুরমা নদীর উপর সেতুর জন্য দাবি করি, নাসিমপুর বাজারের সেতুর জন্য দাবি করি। মাননীয় স্পিকার, ছাতক একটি বহু প্রাচীন শহর, আপনি নিজেও জানেন। ছাতক পৌরসভার পানি সরবরাহ নাই, গত সরকারের আমলে লুটপাটের কারণে সেই প্রকল্পটি স্থগিত হয়ে গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ জানাই এবং পানি যাতে হয়, পানি সরবরাহ যাতে প্রজেক্টটি বাস্তবায়ন হয়। আমরা দক্ষিণ ছাতক উপজেলায় একটা উপজেলা অঞ্চলে একটি উপজেলা জন্য দাবি করি। চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত, 1000-এর উপরে ছাত্রী আছে। এই প্রতিষ্ঠানটিকে সরকারিকরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করি। আমরা ছাতক দোয়ারা বাজার হসপিটাল, কৈতক হসপিটাল, বগুড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এই
ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন নোয়াখালী 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। দেখেন, এটা মহান জাতীয় সংসদ। 2 মিনিট সময় আপনার কথা দেওয়া হলো, 2 মিনিট পরে আবার 2 মিনিট চাইবেন, এর পরবর্তীতে দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কি সুযোগ পেলাম? লাখো কোটি শুকরিয়া মহান রবের প্রতি, যিনি মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে, যিনি মনোনয়ন দিয়ে আস্থা রেখে জনগণের ভোট নিয়ে আমাকে এখানে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। নোয়াখালী 5 আসন তথা কোম্পানিগঞ্জ, কবিরহাট, নিয়াজপুর রশিদিয়া অঞ্চলের মানুষের পক্ষে কথা বলার জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, যিনি ঘোষণা না করলে এবং সরাসরি মুক্তিযুদ্ধ না করলে বাংলাদেশ হতো না এবং আমরা স্বাধীন হতাম না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সারা জীবন আন্দোলন করতে করতে জীবন দিয়েছেন, প্রমাণ করেছেন জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। মাননীয় স্পিকার, আজকে আমার অঞ্চল নোয়াখালী 5 আসন, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং নিয়াজপুর রশিদিয়ার মানুষকে গভীর কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে 1.5 লক্ষের কাছাকাছি ভোট দিয়ে আমাকে এখানে তাদের প্রতিনিধি করার জন্য পাঠিয়েছেন। এরপরে আমি মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কতগুলো জাতীয় ইস্যু যদি সুযোগ পাই বলবো। আমার এলাকার কিছু কথা বলার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, আমার এলাকার নদীর পাড়ের মানুষ আমি। নদীর পাড়ের নদী ভাঙ্গনে গত 24-এ ভয়াবহ বন্যায় আমার অঞ্চলের মুসাফির রেগুলেটর পানির তলিয়ে যায়, হাজার হাজার মানুষ নদী গর্ভে বাড়িঘর বিলীন হয়ে যায়, হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে যায়। সে অঞ্চলকে আমার মাননীয় পানি সম্পদ মন্ত্রী কয়েকদিন আগে মাত্র সরকার গঠনের 15 দিনের মাথায় উনি সরজমিনে দেখে আসছেন এবং সেখানকার জনগণের যে কান্না উনি দেখে আসছেন। আমার বক্তব্য হচ্ছে, নদীর পাড়ের মানুষকে যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই বর্ষায় আরো হাজার হাজার মানুষ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। মানে স্পিকার, সেখানে একদিকে যেমন মানুষের জমি বাড়িঘর বিলীন হচ্ছে, অন্যদিকে যে সমস্ত হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে তাদের জন্য আমি দ্রুত গতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাছে আবেদন করবো আপনার মাধ্যমে, যারা নদী ভাঙ্গনে বাড়ি হারা হয়েছে তাদেরকে আবাসন প্রকল্প অথবা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দ্রুত তাদের বাড়িঘর তৈরি করে দিয়ে তাদের মাথার ছাদ তৈরি করে দেওয়া, যেটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে 2টা উপজেলায় 2টা হাসপাতাল আছে, 50 শয্যা বিশিষ্ট। হাসপাতালগুলো নিজেই রোগীর মতো অবস্থা আছে। সেখানে ডাক্তার নাই, নার্স নাই, সেখানে ক্লিনার নাই, সিকিউরিটি গার্ড নেই। সেখানে একটা হসপিটালে আমি গত কয়েকদিন গিয়ে দেখলাম যে 50 শয্যা হাসপাতালে সেখানে কনসালটেন্ট হচ্ছেন 20 জন, সেখানে আছেন মাত্র 7 জন। সেখানে ডিজিটাল এক্সরে মেশিন নাই, অ্যাম্বুলেন্স নাই, জেনারেটর নাই, কিছুই নেই। এগুলো জরুরি ভিত্তিতে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যদি স্বাস্থ্য ব্যবস্থা গ্রামে নিয়ে যাওয়া না যায় তাহলে মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্য সেবাতে বঞ্চিত হবে। এজন্য আমি আমার এলাকাকে অত্যন্ত গুরুত্ব সহকারে, বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং কবিরহাট 2টা হাসপাতালে সেখানে কনসালটেন্ট নিয়োগ এবং সেখানে সার্জন নেই, অ্যানেস্থেটিস্ট আছে। সেখানে যদি সার্জন না থাকে তাহলে ওটি চলে না। অ্যানেস্থেটিয়া ডাক্তারের কাজটা কি? কিন্তু অ্যানেস্থেটিয়া ডাক্তার বসে আছে, বেতন নিচ্ছে, কিন্তু সার্জন নেই। সেখানে গাইনি ডাক্তার নেই। এর মাধ্যমে কিন্তু হসপিটাল চলছে। এরপরে আমার 3য় অঞ্চল, যেটা সদর অঞ্চল, 2টা ইউনিয়ন, সেই সদরে একটা হাসপাতাল আছে, নাম হচ্ছে আধুনিক হাসপাতাল। কিন্তু সেখানে আধুনিক হাসপাতালে আমি রুগী নিয়ে দেখি যে ইমার্জেন্সিতে সেখানে ইসিজি মেশিন নেই, সেখানে ডায়াবেটিস চেক করার মতো মেশিন অকিছো। সেখানে আধুনিক হাসপাতাল না লিখে অবস্থা এমন যে আধুনিক গরুগর লিখে দিলে খুব ভালো হতো, এই অবস্থা বিরাজ করছে। মানুষ সেখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। আপনার 2 মিনিট সময় আছে, আর 2 মিনিট। স্পিকার, দয়া করে আমি নতুন এই অঞ্চলে, আমি যে অঞ্চল থেকে আসছি সে অঞ্চলের মানুষ বঞ্চিত, মেহরবানি করে আপনি 4 মিনিট বাড়া দিবেন। আপনি দয়ালু মানুষ, বেশি কঠিন হবেন না ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে মানে শিক্ষামন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আবেদন করতে চাই। আমার কোম্পানিগঞ্জ সরকারি কলেজ এবং কবিরহাট সরকারি কলেজে 3500 ছাত্র একটা কলেজে প্রায়
কিন্তু সেখানে বেশিরভাগ শিক্ষক পদ শূন্য, সেখানে শিক্ষকদের জন্য প্রধান সৃষ্টি করে, সেখানে লেকচারের পদ থেকে প্রমোশন হলেই অন্য জায়গায় চলে যায় প্রধান, অথচ ওই কোম্পানিগঞ্জ কলেজে অনার্স আছে কিন্তু শিক্ষক নেই, হাজার হাজার ছাত্র শিক্ষকবিহীন, এই কলেজ দেখে লাভ দেখি। সেজন্য সরকারি কলেজে শিক্ষক পড়ানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মানে স্পিকার, আমি এরপরে বলতে চাই, মানে পরিবেশ মন্ত্রী যিনি আমার এলাকার একেবারে পাশে, জলবায়ু পরিবেশ মন্ত্রী, সেখানে মাটি কাটা, সেখানে বালি মাটি অবৈধ কাটা আর মাদক বন্ধ করার জন্য এর আগে আমি বলেছিলাম যে সেখানে জরুরি ভিত্তিতে এগুলো যদি পরিবেশ ঠিক রাখতে হয় তাহলে মাটি কাটা, অবৈধ মাটি কাটা, অবৈধ বালি উত্তোলন এবং নদীকে ড্রেজিং করা যদি বন্ধ করা না যায়, মানুষের এলাকার যে পরিবেশ ভারসাম্য নষ্ট হবে। এবং সেখানে 30 টনের অধিক ড্রাম ট্রাক বলে, সে ড্রাম ট্রাক দিয়ে একদিকে রাস্তা নষ্ট করছে, অন্যদিকে মানুষ অসুস্থ হচ্ছে। মানে স্পিকার, সেখানে বেশিরভাগ বাংলাদেশে আজকে ব্যাংক বিমা ধ্বংসের মুখে, ব্যাংকের অবস্থা কি, বিমার অবস্থা কি, শেয়ার বাজারের অবস্থা কি আপনি জানেন? সেখানে ধর্মেশ নামক এক সালমান রহমান, যার সিন্ডিকেটে 96 সালে বাংলাদেশের শেয়ার বাজার লুট হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায়। মানে স্পিকার, দয়া করে আমাকে 4 মিনিট সময় বাড়িয়ে দিবেন প্লিজ। আপনাকে 2 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ। 2 মিনিট। আপনি জানেন যে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সে ধর্মেশ সিন্ডিকেটের মাধ্যমে সেখানে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যায়, হাজার হাজার মানুষকে পথে বসানো হয়। আবার সেখানে একসাথে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে সেখানে যে উদ্ধার করা হয়, শেয়ার বাজারকে আবার স্বাভাবিক করা হয়। আবার 9 সাল থেকে 24 পর্যন্ত সেখানে 15.5 বছরের অপশাসনে একই সিন্ডিকেট, যারা সেখানে ভুয়া আইপিও, ভুয়া প্লেসমেন্ট, জালিয়াতি, বিতর্কিত প্রাইসের মাধ্যমে সেখানে শেয়ার বাজার থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটে নেয়। অন্যদিকে হাজার হাজার মানুষ যারা আত্মহত্যা করে শেয়ার বাজারে হারিয়ে সবকিছু হারিয়ে, এদেরকে উদ্ধারের জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে সেখানে বিশেষ অভিযান চালানোর জন্য অনুরোধ করছি। অন্যদিকে ব্যাংকের মানুষের আস্থা ফেরানোর জন্য আপনাকে বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মানে স্পিকার, এরপর আমার এলাকা যেখানে গ্যাস নাই, সেখানে আমার এলাকা একটা গ্যাসের ফিল্ড আছে, যে গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া হয়। যেখানে আমাদের দেশের জাতীয় গ্রিডে যে গ্যাস যায়, পুরো দেশের পুরো প্রয়োজনের নিরিখে মাত্র বাসাবাড়ির গ্যাস যায় 10 থেকে 11%, অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে সে গ্যাস বন্ধ করে দেওয়া হয়। আমরা এর আগে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত শুনছিলাম বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, অথবা আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে সমস্ত গ্যাসের বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। আমার এলাকার গ্যাস জাতীয় গ্রিডে যায়, অথচ আমার মায়েরা রান্না করার সময় গ্যাস পায় না। দয়া করে যদি সে ব্যবস্থা না করেন, আমার এলাকার নারী ভোটাররা অর্ধেকের বেশি, তাদের কাছে আমাদের যাওয়া দুষ্কর। আমরা ওয়াদা করেছিলাম আমার এলাকার গ্যাস জাতীয় গ্রিডে যাওয়ার আগে এলাকা আগে সংযোগ দেওয়া হবে। দয়া করে আপনি জ্বালানি মন্ত্রীর মাধ্যমে এই ব্যবস্থা নিশ্চিত করবেন। মানে স্পিকার, শেষ বলছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রীর প্রতি, যারা 100 কোটি বাংলাদেশি যারা বিদেশে কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, তারা এখানে রেমিটেন্স সংগ্রহ করে, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পায়। কিন্তু সেই প্রবাসীরা আজকে অবহেলিত, বঞ্চিত। তারা বিদেশ থেকে অনেক টাকা সংগ্রহ করে, তারা এখানে দেশের সম্পত্তি কিনে, তাদের সম্পত্তির নিরাপত্তা নাই, তাদের সম্পত্তির বেদক হয়। একদিকে বাংলাদেশে তারা সম্পত্তি বেদক হয়ে যায়, অন্যদিকে তারা যখন বিদেশে তারা সঠিকভাবে তার। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সুনামগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু বসে বলতে হবে, আমাকে অনুমতি দিলে। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্য, আপনার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা অবগত, আপনি বসে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আর যেহেতু সময়ে কিছু ব্যয় হয়েছে, 6 মিনিটের জায়গায় আপনাকে 7 মিনিট দেওয়া হলো, 1 মিনিট সময় বাড়িয়ে দিবেন। ধন্যবাদ স্পিকার। আমাকে বসে বলার জন্য অনুমতি দিয়েছে, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার,
আমি দিনাই সাল্লা থেকে নির্বাচিত, সুনামগঞ্জ 2। জনাব তারেক রহমানের আমার প্রতি দয়া সহানুভূতি থাকায় আমাকে ওখান থেকে নির্বাচিত হয়ে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা করতে গেলে প্রথমে আমি বলতে চাই যে রাষ্ট্রপতি তো আমাদের পক্ষে কথা বলেছেন, রাষ্ট্রপতি তো আমাদের বিরুদ্ধে বলে নাই, আপনাদের বিরুদ্ধে বলে নাই, এই সংসদের পক্ষে কথা বলছে রাষ্ট্রপতি। আমি পড়লাম, দেখলাম রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন, আমি দেখলাম যে আমাদের পক্ষে কথা বলেছেন রাষ্ট্রপতি। তাই আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই যে রাষ্ট্রপতি আমাদের জনগণের পক্ষেই কথা বলেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। মাননীয় স্পিকার, আমার শারীরিক অবস্থার জন্য আমি দুঃখিত, আমি কথা বলতে অসুবিধা হচ্ছে। তারপর কিছু কথা বলে আমি সবার সাথে থাকতে চাই, সবার সাথে সুর মিলিয়ে কথা বলতে চাই। যে জুলাই সনদ নিয়ে অনেক কথা শুনেছি, অনেকে চেষ্টা করেছে, বলেছেন, তো আমি বলতে চাই জুলাই সনদ এটা আমাদের এক অংশের দাবি। শহীদ যারা হয়েছেন, মৃত্যুবরণ যারা করেছেন, তাদেরকে স্মরণ না করে এই সংসদ অপবিত্র হয়ে যাবে। সেই জন্য আমি বলবো জুলাই সনদকে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ মাহবুবের রক্ত বিনিময়ে যে গণতন্ত্র আমরা পাইনি, যে গণতন্ত্র আমাদেরকে দেওয়া হয়নি, সেই গণতন্ত্র এই জুলাই সনদের মাধ্যমে আমরা অর্জন করেছি, এবং এই দেশে বাস্তবায়ন হয়েছে, এবং এই জুলাই সনদের মাধ্যমে গণতন্ত্র বাংলাদেশে এসেছে। আমি এই দেশের সমস্যা দিয়ে কিছু বলতে হয়, না বলে উপায় নেই। আমাদের দেশে রাষ্ট্রপতির ভাষণের পরে বলতে হয় হাসপাতালের কথা, বলতে হয় ধান আমাদের ফসল নিয়ে গেছে, বলতে হয় যে আমরা কিভাবে অর্থদণ্ডের মধ্যে পড়েছি, আমাদের কিভাবে মুশকিল হয়েছে, এবং আমরা এই
ফসল বিনষ্ট হওয়ার কারণে আমাদের সারা দেশের এলাকার মারাত্মক ক্ষতি হয়েছে, যেটা পূরণ করা সম্ভব নয়। তাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় আমাদের হাসপাতালের কথা, বলতে হয় আমাদের ডাক্তার নেই, চিকিৎসকের অভাব, নার্স নাই, এবং মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দেশের মানুষ, আমাদের এলাকার মানুষ। তাই বলতে হয় যে ডাক্তারের ব্যবস্থা করুন, স্বাস্থ্যমন্ত্রী সাহেবকে বলতে হয় দয়া করে নার্সের ব্যবস্থা করুন, দয়া করে অপারেশনের ব্যবস্থা করুন। এটা আমাদের মৌলিক অধিকার। জি, ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক 7 বৈশাখ 1433, 20 এপ্রিল 2026 রোজ সোমবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।